ভাই উঠতে পারমু? আমি প্রথমবার এরকম একটা বড় নৌকায় উঠছি, মানে এই ধরনের নৌকাতে। এই যে এই নৌকাটার ভিতরে দেখে আমার আসলে ভিতরে আলাদা একটা জগৎ। এই যে পান পান না খাইলে, পান জিনিসটা কিন্তু খাওয়া লাগে, কিছু করার নাই। এই যে নদীতে ভ্রমণের ক্লান্তি, কি দিয়ে ভাত খাইছেন? আজ আলহামদুলিল্লাহ ইলিশ মাছ। ওইখানেও দেখলাম এক ভাই ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে। আমরা ধরি ইলিশ মাছ এবং কি খাই ইলিশ মাছ। ইলিশ খাইতে খুব মজা লাগছে। আপনার কথা শুনে আমার যাচ্ছি মেঘনা তীরের এক মাছ ঘাটে। জায়গাটা আমার একেবারেই অচেনা, তাই পথে পথে একটু জিজ্ঞাসু চোখে চারপাশটা দেখছি। ঘাটে পৌঁছানোর আগে চোখে পড়লো ছোট ছোট কয়েকটা দোকান। মাছ ধরার নৌকার জন্য প্রয়োজনীয় সব রকমের সরঞ্জাম, সবকিছু নিয়ে এক একটা দোকান সাজানো। নদীর কাছে এসেই দেখলাম ব্যস্ততা আর টাটকা মাছ। ঘাটের এই পরিবেশ আমার কাছে একেবারেই অচেনা। এই টাটকা মাছগুলোর পিছনে কত মানুষের সংগ্রাম, কত অজানা কাহিনী যে রয়ে গেছে তা জানার ভীষণ কৌতূহল আমার। আয় 1600, আয় 1620, আয় 33, আয় 50, আয় 50, আয় 60, আয় 1660, আয় 70, 1700, আয় 1700, আয় 1700, আয় 1720। নদীর সঙ্গে লড়াই করে প্রতিদিন যারা মাছ ধরে আনেন তাদের হাত ধরেই তো এই ঘাটটা বেঁচে থাকে। শুনতে ইচ্ছে হয় তাদের কথা। সামনে সারি সারি অনেক নৌকা, তো প্রত্যেকটা নৌকায় অনেক কিছু হইতেছে। কেউ জাল বুনতেছে, কেউ অথবা মাছ কুটতেছে, কেউ রান্না করতেছে, কেউ খাচ্ছে। এক একটা নৌকায় এক এক রকমের কাহিনী। রান্না বান্না করতেছো নাকি? কি রান্না করতেছো? ভাত। আমার সামনে যে বড় একটা নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাতে উঠতে ভীষণ ইচ্ছা করতেছে আমার, কিন্তু এখানে জায়গাটা ভীষণ পিচ্ছিল পিচ্ছিল হওয়ার কারণে আমি আসলে উঠার সাহস পাচ্ছি না। সাইজউদ্দিন মোল্লা ভাই, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি মূলত আপনাদের নৌকাটা আমার কাছে এখানকার সবচেয়ে বড় নৌকা মনে হয় আপনাদের এটাই। জি। তো দেখে আমার ভালো লাগছে। তো আমি দেখছেন মনে হয় এতক্ষণ পাইচারি করতেছিলাম। জি। তো আমি আসলে ঢুকার, আপনাদের এখানে উঠার, কথা বলার সুযোগটা বুঝতেছিলাম। আপনি মনে হয় এখানে কাজে ব্যস্ত ছিলেন, হ্যাঁ, এই কারণে ডিস্টার্ব করি নাই। তো আপনাকে ধন্যবাদ আমাকে নৌকায় উঠার সুযোগ দেওয়ার জন্য। চলেন আমরা একটু ভিতরে বসতে পারি? জি বসেন। সাইজউদ্দিন ভাইয়ের সাথে এই ওনার নৌকাতে উঠছি। এটা একটা বিশাল নৌকা। এই যে নৌকার সামনে একটা জাল, বিশাল বড় জাল ওনার। এবং এই যে এখানে এক ভাই, ভাই আপনার নাম কি ভাই? মোহাম্মদ লিমন হোসেন। লিমন হোসেন ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ও, নৌকা ঠিক আছে তো? পড়বে না তো? না না, পড়বো না। ওকে। না, আমি প্রথমবার এরকম একটা বড় নৌকায় উঠছি, মানে এই ধরনের নৌকাতে। তো এই কারণে আমি একটু খুব মানে সতর্কভাবে পা ফেলতেছি। না সমস্যা নেই। এই যে এই নৌকাটার ভিতরে দেখে আমার আসলে ভিতরে আলাদা একটা জগৎ। গ্যাসের চুলা থেকে শুরু করে মোটামুটি সবই আছে। এবং ভাই আপনি কি করতেছিলেন? আমি দেখতেছিলাম আপনি সম্ভবত জালটা বুনতেছেন না? জাল খায় এখন রেস্ট নিতেছি। আর ওই নদীর তো জাল ফলাইছি, জাল ছিঁড়ে গেছে। জি। তখন ওই আমার ওই স্টাফ লিমন ভাই, জি জি জি, ওই জালের কাজ করতে আছে আর কি, জাল ছিলানোর জন্য। সাইজউদ্দিন ভাই, কত বছর যাবত আপনি এই মানে মাছ ধরার যে ব্যবসা, এই ব্যবসাটার সাথে যুক্ত আছেন? আছি তো 15 বছর। 15 বছর, তাহলে তো বিশাল অভিজ্ঞতা। 15 বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত, তার মানে আপনার কিন্তু অনেক অভিজ্ঞতা। জি। 15 বছর আগে যে পরিমাণ মাছ পেতেন, এখন কি মাছের পরিমাণ একই হয়? মানে আপনার কি মনে হয় 15 বছরে আসলে কি পরিবর্তনটা হয়েছে? পরিবর্তন বলতে যেমন 15 বছর আগে যে মাছটা মার গেছে, এখন তো প্রচুর মাছ মার গেছে। মাছের দাম তখন কম ছিল, মাছও ছিল বেশি। এখন মাছ কম, তবে মাছের দামটা একটু ভালো। বুঝছি। এটা হচ্ছে ওই যে অর্থনীতিতে বলে আর কি, যে চাহিদা আর যোগান। জি। এতদিন আগে চাহিদা, মাছের পরিমাণ বেশি ছিল, যোগান বেশি ছিল,
এই কারণে দামও কম ছিল। এখন মাছের চাহিদা হয়ে গেছে বেশি, কিন্তু মাছের পরিমাণ কম, পাওয়া যাচ্ছে কম। দিন শেষে মানে মোটামুটি চলার মতো তো থাকে নাকি কিভাবে? যেমন কোন সময় দেখা গেছে দৈনিক 500-1000 টাকা পাওয়া যায়। জি জি। আবার এমন সময় আছে 15 দিনেও 500 টাকা পাওয়া যায় না। ও, এটা মাছের একটা মৌসুম আছে। এই নৌকাটায় নদীতে যাওয়ার পরে জি আমার হাতে মাছ আনে উঠাইয়া দিছে, আমি এইটার ব্যবসা বাণিজ্য করার পরে মাছ ধরিয়া মাছ বিক্রি করি, আল্লাহ যা দে বিক্রি করিয়া জি ওই টাকা, দোকান তো তেল নেই, সদাই নেই, জি সদাই টাকা দিয়া যেই টাকা থাকে জি ওই টাকার অর্ধেক ওই মালিক পায়, আর অর্ধেক আমরা যতজন স্টাফ আছি সবাই ভাগ করে নিই। সবাই ভাগ করেন, তাহলে জিনিসটা এইভাবে হয়। জি। আচ্ছা, তবে ভাদ্র মাস একটা মাছের মৌসুম, জানি না সামনে ভাগ্যালয় কি রাখছে। জি 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 মানে ভাদ্র মাসের অপেক্ষায় আমরা জেলেরা আছি। জি আষাঢ় শ্রাবণ জি এই 2 মাস নদীতে মাছ থাকে না, কিন্তু আমাদের জেলে এলাকার মানুষ যারা আছে জি সবাই কিস্তির লগে জড়িত। যদি জালবায়া মাছ ধরিয়া আনতে পারে তাইলে কিস্তি মিস্তি দিতে পারে, আর না হইলে বিষম ভোগান্তিতে মানুষ পড়ে। জি 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 একদিকে কিস্তি আলার হয়রানি, আরেকদিকে বাড়িতে কিছু নেওয়া যায় না, ছেলে সন্তানের অসুখ বিসুখ হলে ডাক্তার দেখানো যায় না, একদিকে সমস্যা ছেলেদের। পান জিনিসটা কিন্তু খাওয়া লাগে, কিছু করার নাই। এই যে নদীতে ভ্রমণের ক্লান্তি, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, এগুলোর সাথে ইয়ে করার জন্য পান সুপারি এটা খাইতেই হবে। নদীতে যাই অনেক সময় বড় বড় ঢেউ থাকে একটা, হ্যাঁ, তখন যদি পানটা খায় তাহলে একটা মাথার ইয়াটা কমে যায়। আপনাদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে যদি কিছু বলতেন। আমগো তো এই জালবায়া তেমন একটা আমরা কিছু করতে পারি না। জি, সরকারে আমাকে এমন একটা অনুদান দেখ যাতে আমরা এটা দিয়া চল্লা খাইতে পারি এবং কি আয়োন্বিত করতে পারি এবং কি একটা ফুলি বাড়াইতে পারি। তো এনজিও থেকে লোন টোন নেন, কিস্তি বললেন যে কিস্তির কথা বললেন। জি জি, এই কিস্তিগুলো কি নিয়ে আপনাদের কোনো সুবিধা হচ্ছে নাকি উল্টা আরো এটা আপনাদের একটা অসুবিধার মধ্যে ফেলছে এবং মাস শেষে একটা যন্ত্রণা? কিস্তিটা নিয়ে যন্ত্রণার মধ্যে আমরা আছি। কিস্তি নিয়ে আপনারা সুখে নাই? তাহলে না, সুখে নাই। আমরা তো নদীর উপরে বিশেষ করে কিস্তিটা লইছি। নদীর জাল বাই দেখা গেছে 1 মাসে মাছ পরে 1 মাসে ভরে না, তখন আমরা চলতে পারি না। চলতে ফিরতে আমাকে খুব একটা সমস্যা হয়। তখন দেখা গেছে মাছ পড়লে পরিশোধ করতে পারি, আর যদি না পারি, মাছ যদি নদীতে না পড়ে তাইলে পরিশোধ করতে পারি না। তখন কিস্তি আলায় বকাবকি করে খারাপ ধরনের আচার আচরণ করে আর কি। তখন কি করবো, আমরা অসহায় মানুষ, ওনারা যদি খারাপ একটা কথা বললো তখন আমরা শুনে থাকতে হয়। বুঝছি। জি, আমি আর সাইজুদ্দিন ভাই আমরা একসাথে বসে গল্প করতেছিলাম। তো এর মধ্যে আমার জানতে ইচ্ছে হলো, এই যে সাইজুদ্দিন ভাইয়ের 15 বছরের এক বিশাল ইতিহাস, এই 15 বছরের মধ্যে উনি ওনার যে ছোট বোট, এই বোটের মধ্যে এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা যেটা তার এখনো মনে দাগ কেটে রয়ে গেছে। এখন ভাইয়ের কাছে এই ঘটনাটা শুনবো। ভাই, এই 15 বছরে তো অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। জি। তো এর মধ্যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা যেটা আপনার জীবন মৃত্যু সন্ধিক্ষণে পড়ে গেছেন, এরকম একটা আমাদের সাথে শেয়ার করেন। আজ থেকে 4 বছর আগে ওই জায়গাটার নাম ছিল মুক্তারের হাড়ি, সূর্যমুখীর খাল। আমার লগে আমি নতুন, আমি কখনো এত বড় সাগরও যাই নাই। আমি নতুন মাঝ হিসাবে গেছি। আমার পাশে আমার লগে আরও 4 জন মাঝি ছিল, ওনারা সহ গেছে। যাওয়ার পরে সিগনাল উঠটা গেছে। সিগনাল ওঠার পরে এই যে একটা খাল আছে চিকুন করিয়া, ওই খাল দিয়া হাতিয়ার দক্ষিণ টেহ একটা বিজলি আছে, বিজলির খাল দিয়া ডোকা লাগে। ওই খাল দিয়া ডোকা লাগে। ওই খালের মাথার লেস কি বালু ফুটটা থাকে, বাড়ায় সব হুগায় যায়, জোয়ারে তলায় যায়। জোয়ারে যে সংখ্যা তোলা যায় তখন এত বড় ঢেউ আসে যে কোনো মুহূর্তে এই বোট হোক না হোক যেটাই হয়, ঢুকতে লইলে খালের ভিতরে যে কোনো সময় মার খেয়া যায়। বোট উল্টে এলায় ঢেউয়ে, এত বড় ঢেউ যে একবারে উল্টে ফেলে। এটা তো ঢুকতেই রিস্ক। যদি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগে চালায়া যাইতে, এই 2 মিনিট সময় যদি যাইতে পারে তাইলে আলহামদুলিল্লাহ গেছি গা।
আর যদি যাইতে না পারে তাহলে যে কোনো সময় শেষ। শেষ, বোট মারি খেয়ে যাইব, মানুষ মারা যাবে। এবং এটা তখন নদী এত উত্তাল যে উত্তাল, signal সাঁতার কেটেও আপনি কোনোভাবে ফিরে আসতে পারবেন না, ওঠা যাবে না ওসব। কোনোভাবে একবার মাছসাগরে নিয়ে যাবে। সাগরের সিস্টেম বললো এরকম, যেমন আপনার ওই বোটটা মারি গেছে গা, জি মারি যাওয়ার পরে একটা ঢেউ আপনারে 10 হাত উপরে উঠাইব, জি আবার ঢেউটা যে সংখ্যা টান দেয় 20 হাত সাগরের মাঝখানে লয়ে যাব, হ্যাঁ। উঠার কোনো ক্ষমতা নেই। নিজে সাঁতার কেটে কেউ যদি মনে করে যে সে সাঁতার কেটে পার হয়ে চলে আসবে, যে আসতে কোনো পারবে। সুযোগ নাই। জি না। সে যত বড় সাঁতারু হোক, নদীর সাথে কোনো সুযোগ সাগরের সাথে কোনো রকমের ইয়া নাই, সুযোগ নাই। জি না। হ্যাঁ। তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমি যদি খালটার ভিতরে ঢুকতে পারি, জি তুমি যদি শৈশবকে ভালো রাখো জি। এবং কি আমার স্টাফ সহ মালিকের জাল সাবার সহ তুমি ভালো রাখো, হেফাজতে রাখো, হুম। আমি আল্লাহ বাসাইলে এখন জাল বাইয়া রামগতি যাবো, রামগতি যাই আল্লাহ বাসাইলে মাস্টার বেচছে আমি মসজিদে মিলাদ করে আসবো। মিলাদ পড়া দিব জি, জানেন। সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মাথায় আমার নৌকাটা খালের ভিতরে ঢুকে গেছে। তবে আমি ভাবতে পারিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বাঁচাইবে ওইভাবে। এবং এই সারা জীবন মনে থাকবে এরকম জি। একটা ঘটনা, সারা এবং জীবন। আল্লাহর কাছে একটা শুকরিয়া যে তখন বেঁচে ফিরে আসতে পারছে। জি। একটা মাছঘাটে এসে শুধু মাছই দেখলাম না, দেখলাম নদীর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবনও। অচেনা একটা জায়গা, অচেনা একজন মানুষ, অথচ গল্পটা কোথাও যেন খুব চেনা।